where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা প্রশাসনের উদ্যোগে এই টেলি শিক্ষা ব্যবস্থায় আমি দেবাশিস রায়ডাকুয়া, মালদা জেলা স্কুলের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমি আজকে তোমাদের ক্লাস 12-এর কোল্ড ওয়ারে যে সেকেন্ড যেটা চ্যাপ্টার রয়েছে, এর আগের ক্লাসে আমি প্রথম, তৃতীয় এবং থার্ড ফেজ পর্যন্ত পড়িয়েছি কোল্ড ওয়ারের। আজকে আমি ফোর্থ ফেজ থেকে শুরু করব। তাহলে এই যে কোল্ড ওয়ারের এই ফোর্থ ফেজ যেটা ঘটেছিল, যেটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন যে কোল্ড ওয়ার আমেরিকা রাশিয়ার মধ্যে যে সিচুয়েশনটা অ্যারাইজ করেছিল, সেটা এই ফোর্থ ফেজে 1952 থেকে 62 এই যে 10 ইয়ার অ্যাপ্রক্সলি, সেটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সেখানে দেখব কী কী ঘটনাগুলো ঘটেছিল এবং কোল্ড ওয়ার কী পর্যায়ে পৌঁছায় ইত্যাদি ইত্যাদি বিষয়। তো যাই হোক, এই যে কোল্ড ওয়ারের কথা আমরা বলছি, আমরা এই যে পর্যায়টা, মানে এই ফোর্থ ফেজ যেটাকে 1952 থেকে 62 এই যে পর্যায়ের কথাটা বলছি আমরা, এই সময়কালটা আর কি পর্যায় মিনস এখানে সময়কালের বিষয়টা বলা হচ্ছে। তো এই সময়কালে আমরা এখানে বলতে পারি এই যে এই পর্যায়টাকে বা এই ফেজটাকে বলতে পারি আমরা বিরোধমূলক উত্তেজনা প্রশমন বা বিরোধের নিষ্পত্তি। আমি আবার বলছি, এই পর্যায়টাকে আমরা বলতে পারি বিরোধমূলক উত্তেজনা প্রশমন ও বিরোধের নিষ্পত্তি। তাহলে এক বোর্ডে লিখে দিই একবার, বিরোধমূলক উত্তেজনা প্রশমন ও বিরোধের নিষ্পত্তি। তাহলে এই পর্যায়টাকে আমরা বলতে পারি বিরোধের, মানে বিষয়টা এরকম যে আগে যে মানে আগের ফেজগুলোতে আমরা দেখেছি যে উত্তেজনা ক্রমশ চূড়ান্ত পর্যায়ে ক্রমে যাচ্ছিল। তাহলে এই যে ফেজটাতে এসে দেখা গেল যে দুটো দেশই, বিশেষ করে আমেরিকা রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন আর কি যেটাকে বলা হয়, যে তারা যে দুজনের মধ্যে একটা টেনশনটা চলছিল, উত্তেজনা, যেটাকে কোল্ড ওয়ারকে আরও বেশি তীব্রতর করছিল বা একটা যুদ্ধ মতো অবস্থা নিয়ে যাচ্ছিল। সেই পর্যায়ে বিরোধমূলক যে দুই দেশের মধ্যে সম্পর্কগুলো রয়েছে, যে উত্তেজনা রয়েছে, যেটাকে বলবো আমরা, সেটাকে মিনিমাইজ করার চেষ্টা বা সেই উত্তেজনাটাকে থামানোর চেষ্টা করার একটা পরিকল্পনা করা হচ্ছে, বা যত বিরোধ রয়েছে রাশিয়া আমেরিকা বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলোকে একটা নির্দিষ্ট সমাধানের দিকে এগিয়ে যাওয়া। এই ফেজে আমরা মূলত এই বিষয়টা আমরা দেখতে পারবো। যদিও এই যে উত্তেজনা প্রশমন বা আমরা টেনশনটাকে ডিক্রিজের কথা বলছি, এটা কিন্তু একবারে ঘটেনি, বিভিন্ন স্টেপে এই ঘটনাগুলো ঘটেছে। যাই হোক, তাহলে আমরা বলতে পারি যে দুই পরমাণু মহাশক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, তারা কি করলো, পরস্পরের মধ্যে যে রাজনৈতিক যে সংঘাত চলছিল, সেই সংঘাতটাকে কি বলবো, এটাকে মানে প্রবল আকার যে ধারণ করেছিল প্রথম দিকে, সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করলো। কিন্তু এই যে মিনিমাইজ করার চেষ্টা করছে বা বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছে, কিন্তু সেটা ক্রমশ কিন্তু হলো না, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। তাহলে যে বিষয়টা কি দাঁড়ালো, যদি আমরা এইভাবে একটা খুব শর্টলি বোঝার চেষ্টা করি, যে বিরোধ বা টেনশনটাকে মিনিমাইজ করার চেষ্টা দুই দেশ করছিল, কিন্তু
এমন কিছু ঘটনা ঘটে গেল বা পরপর কিছু ঘটনা ঘটলো, সেটার জন্য এই বিরোধ নিষ্পত্তিমূলক উত্তেজনা প্রশমন বা বিরোধের নিষ্পত্তির বিষয়গুলো কথা বলছি আমরা, টেনশনটাকে হ্রাস করার কথা বলছি যে দুই দেশের মধ্যে, সেটা কিন্তু আলটিমেটলি হলো না। এবং কি হলো, বরঞ্চ এই কোল্ড ওয়ারটা আরও একটা তীব্রতর পর্যায়ে পৌঁছে গেল। এবার দেখা যাক যে কি কি ঘটনা ঘটেছিল। যদি আমরা যে ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধ নিষ্পত্তি বিষয়টা আলটিমেট সাকসেস হলো না, তাহলে তিনটি ঘটনাকে আমরা যদি অ্যানালাইজ করি পরপর, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এটা ব্যর্থ হলো এই পরিকল্পনাটা। প্রথমেই আমরা যদি বলি U2 একটা বিমান ঘটনা, এটা একটা ঘটনা ঘটে, সেটা আমরা জেনে নিই। U2 বিমান ঘটনা, এই একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা কি, আমি যদি সংক্ষেপে আমরা এটাকে আলোচনা করি, তাহলে দেখো এই যে U2 বিমান, এটা হচ্ছে একটা গোয়েন্দা যুদ্ধ বিমানের মতো, যেটা আমেরিকার। তাহলে কি হলো, এই U2 বিমানকে নিয়ে একটা প্রবলেম অ্যারাইজ করলো। কীরকম প্রবলেম, যে এই যে আগে যেটা বললাম বিরোধ নিষ্পত্তি উত্তেজনা প্রশমনের জন্য আলাপ আলোচনা পর্যায়ে চলছিল, এই আলাপ আলোচনা পর্যায়ে রাশিয়া এবং বা আমরা সোভিয়েত ইউনিয়নও বলতে পারি, এই সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকার মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা চলছিল, বিভিন্ন স্টেপ বাই স্টেপ। এবার এইরকম একটা আলোচনা চলছিল বার্লিন সমস্যা স্থায়ী সমাধানের জন্য। সেখানে দুই দেশ শীর্ষ নেতারা বা শীর্ষ লিডারশিপরা তারা বসেছেন বৈঠকে, বৈঠক চলছে। ইন দ্য মিন টাইম কী করলো আমেরিকা U2 বিমান রাশিয়ায় প্রেরণ করলো, সোভিয়েত ইউনিয়নে প্রেরণ করলো। এই যেহেতু একটু আগে বললাম এটা একটা গোয়েন্দা বিমান, এই গোয়েন্দা বিমান রাশিয়ায় বা সোভিয়েত ইউনিয়নে প্রেরণ করলো, আমেরিকা প্রেরণ করলো। দেখো এদিকে কিন্তু আবার আলোচনা চলছিল বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, তখন চলছিল বিশেষ করে বার্লিন সমস্যা নিয়ে। তাহলে এই যে U2 বিমানটা একটা গোয়েন্দা বিমান এবং সিক্রেট সার্ভিসের বিমান আমেরিকা, এই বিমানটা গুপ্তচর বিমান যেটাকে বলতে পারি আমরা, এই গুপ্তচর বিমানটা রাশিয়ায় বা সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করলো। কেন প্রবেশ করলো, কারণ হচ্ছে যে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নে বিভিন্ন খোঁজ খবর নেওয়ার জন্য। এই যে ঘটনা, এই যে আমেরিকা প্রেরণ করলো ওই সময়টাতেই রাশিয়া কিন্তু বা সোভিয়েত ইউনিয়ন সেটা কিন্তু মেনে নিল না। তারা কি করলো, সঙ্গে সঙ্গে এই বিমানটাকে তারা ধ্বংস করে দিল, বা যেটাকে বলা হয় গুলি করে যেটাকে নিচে নামিয়ে আনা, বা সেটাকে আলটিমেট সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া। তা এই যে তখন রাশিয়া তাহলে এটাকে U2 বিমানটাকে নামিয়ে নিল বা এটাকে ধ্বংস করে দিল। আলটিমেটলি এই যে বৈঠকগুলো ভেস্তে গেল বা বৈঠকগুলো বন্ধ হয়ে গেল, মানে যে প্রক্রিয়াটা চলছিল বিরোধ নিষ্পত্তিমূলক সমাধানের, সেটা কিন্তু একটা বাধা পেয়ে গেল। ফলস্বরূপ কী দাঁড়ালো, যে দুই শক্তির মধ্যে আবার উভয়ের মধ্যে আবার একটা টেনশন শুরু হয়ে গেল। এই যে U2 বিমানের ঘটনাটা আমি বলছিলাম, এটা 1963-তে হয়েছে। 1963, এই 1963 সম্ভবত 4th মে মাসে হয়েছিল, 4th মে। এই 4th মে এই তারিখে এই বিমানটাকে পাঠায় এবং গুপ্তচর বিমান সেটাকে ধ্বংস করে দেয় আলটিমেট আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন। ফলে এই যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমাদের সমাধানের যে রাস্তাগুলো, যেটা দুই দেশের মধ্যে বৈঠক, সেটা ব্যর্থ হয়ে গেল এবং আলটিমেট আবার সেই পুনরায় কোল্ড ওয়ারের মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। এবার যদি আমি আরেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে আসি, সেটা হচ্ছে কঙ্গোকে নিয়ে একটা সমস্যা অ্যারাইজ করলো। কঙ্গো একটা দেশ, এই কঙ্গো দেশ, এটা আফ্রিকা মহাদেশের কঙ্গো দেশ, একটা ছোট্ট দেশ। এই কঙ্গো দেশে তখন 1960-তে এই কঙ্গো দেশে কি হচ্ছিল, কঙ্গো দেশে যে মানে USSR মানে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া এই কঙ্গোর একটা প্রবলেম নিয়ে দুই দেশ কোনো জড়িয়ে পড়ে, তাদের মানে দুই দেশে ইন্টারফেয়ার করে এবং আলটিমেট তারা কোল্ড ওয়ারে পরিণত। আমরা দেখি নেই এই কঙ্গো সমস্যাটা কি। এই কঙ্গো সমস্যাটা কি, এই কঙ্গো সমস্যা
কী দাঁড়ালো আমি সংক্ষেপে এটা বলছি যে বিষয়টা কী দাঁড়ালো যে আফ্রিকা মহাদেশের একটা যুদ্ধ দেশ, তার মানে এই কোল্ড ওয়ার পর্যায়ে পৌঁছে গেল কিন্তু আফ্রিকাতে। আবার তাহলে কাঙ্গোতে কি হলো, এই কাঙ্গোটা মনে রাখবে, কাঙ্গোটাকে আগে দখল করে আগে ছিল বেলজিয়ামের অধীনে। এই বেলজিয়াম পরবর্তীকালে কাঙ্গো অধিকার ছেড়ে দেয় বা কাঙ্গো থেকে চলে যায়, তারা কাঙ্গো শাসন আর করবে না, এরকম একটা বেরিয়ে যায়। এবার কি হলো, কাঙ্গো থেকে যখন বেলজিয়াম চলে গেল, এবার কাঙ্গো শাসনভার কে গ্রহণ করবে, কাঙ্গোতে কে আসবে, শাসন ক্ষমতায় কে আসবে, এটা নিয়ে দুটো জাতিগোষ্ঠীর মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু হলো, যেটাকে আমরা সিভিল ওয়ারও বলছি, মানে কে ক্ষমতায় আসবে। এবার যদি আমরা দেখে নেই যে এই ক্ষমতায় কে আসবে, তার মানে এখানে দুটো গোষ্ঠী দ্বারা হলো। একটা গোষ্ঠী ছিল সর্বোচ্চ শক্তিশালী গোষ্ঠী, এই যে তার লিডার ছিল লুবাম্বা, প্যাট্রিস লুবাম্বা। এই প্যাট্রিস লুবাম্বা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাঙ্গো সমস্যাতে যে দুটো গোষ্ঠী কাঙ্গো থেকে শাসনভারকে গ্রহণ করবে, সেই নিয়ে দুটো গোষ্ঠী তৈরি হলো। তার মধ্যে একটা গোষ্ঠী লিডার ছিল যে প্যাট্রিস লুবাম্বা। এই লুবাম্বা অনেকটা কমিউনিস্টপন্থী। ন্যাচারালি এটা সোভিয়েত রাশিয়া একে সাপোর্ট করবে খুব স্বাভাবিকভাবেই, কারণ কমিউনিস্টপন্থীদেরকে সাহায্য করে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। এবার এই প্যাট্রিস লুবাম্বা যেহেতু কঙ্গোতে সেই সময় খুব জনপ্রিয় বলতে পারি আমরা, বা একটা ভালো লিডিং পজিশনে গিয়েছিল, তার জনসমর্থন প্রচুর ছিল, তার মানে আলটিমেট লুবাম্বা ক্ষমতায় পৌঁছয়। আদার্স যে বিরোধী গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু পিছিয়ে যায় এবং তারা আলটিমেট লুবাম্বা তাদেরকে দেশ থেকে বের করে দেয়, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে। তাহলে এই প্যাট্রিস লুবাম্বাকে এরপরে এই যে যখনই কমিউনিস্ট পার্টির শাসন, মানে লুবাম্বা যেহেতু কমিউনিস্টপন্থী, এই কমিউনিস্টপন্থী শাসন যেহেতু কঙ্গোয় প্রতিষ্ঠিত হলো, সেটা কিন্তু আমেরিকা সেটাকে মেনে নিতে পারলো না। মনে আমেরিকা যেহেতু কমিউনিস্ট বিরোধী বলে এটা প্যাট্রিস লুবাম্বাকে মেনে নিতে চাইলো না। তারা কি করলো, আমেরিকা কি করলো, তাদের গোপন সংস্থা আছে সিআইএ, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল ইনভেস্টিগেশন ইন্টেলিজেন্সি, সিআইএ। অনেক সময় কিন্তু প্রশ্ন দেয়, আমেরিকার গোয়েন্দা সংস্থা এটা, যেমন ভারতবর্ষে আছে সেরকম আমেরিকার গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যেমন ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়। আর প্রত্যেক দেশেই থাকে রিসার্চ অ্যানালাইসিস উইংস। তাহলে এই সিআইএ কি করলো, সিআইএর মদতে সিআইএর মদত দ্বারা বা সিআইএর মদত পুষ্ট হয়ে এই প্যাট্রিস লুবাম্বাকে হত্যা করা হলো, গোপনে হত্যা করা হলো। তাহলে সিআইএর ইউএসের একটা এজেন্ট, আমেরিকার একটা এজেন্ট। সিআইএ কি করলো, যেহেতু প্যাট্রিস লুবাম্বা ক্ষমতায় পৌঁছে গেল, প্যাট্রিস লুবাম্বাকে হত্যা করে দিল। এবার যখনই প্যাট্রিস লুবাম্বাকে হত্যা করে দিল সিআইএ গোপন, সেটা রাশিয়া বুঝতে পারলো। ন্যাচারালি দুই দেশের মধ্যে কোল্ড ওয়ার কি হলো, আরেকটা পর্যায়ে পৌঁছে গেল, মানে আরও টেনশন শুরু হয়ে গেল। তাহলে এটা একটা ঘটনা গেল। ইউএস-2 বিমানের পরে কঙ্গো সমস্যা নিয়ে একটা ঘটনা ঘটলো, যেটা এই যে বিরোধমূলক নিষ্পত্তি প্রশমনকে কিন্তু আর হতে দিল না বা সেটাকে ব্যর্থ করে দিল। আরেকটা ঘটনা ইম্পর্টেন্ট, সেটা বলছি আমি। এই প্যাট্রিস লুবাম্বার ঘটনা গেল কঙ্গোকে নিয়ে। এবার পরবর্তীকালে কিউবাকে নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়। এই কিউবা সমস্যাটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক ছোট প্রশ্ন এখানে আসে। তাহলে কিউবার মিসাইল ক্রাইসিস বলা হয়, বা কিউবার সমস্যাও বলতে পারি আমরা, হ্যাঁ, বা মিসাইল ক্রাইসিস। এই মূলত মিসাইলকে কেন্দ্র করে সমস্যাটা তৈরি হয়। মিসাইল একটা ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রকে নিয়ে কিউবাতে একটা সমস্যা তৈরি হয়। কি সমস্যা সেটা আমরা দেখে নিই একবার। তাহলে একইভাবে
একই রকমভাবে সে কাঙ্গোর মতোই কিউবাতে যদি আমরা শাসন ক্ষমতার দিকটা একটু দেখে নেই, শাসন ক্ষমতায় আমরা দেখব যে কিউবা একটা ল্যাটিন আমেরিকার দেশ। কিউবা ল্যাটিন আমেরিকার দেশ। এই ল্যাটিন আমেরিকার দেশটা কিন্তু আমেরিকার অনেকটা কাছাকাছি বলতে পারো। তা এই কিউবাতে কি হলো, কিউবাতে যখন শাসন তার আগে ছিল, কিউবাতে একজন শাসক ছিলেন, তার নাম হচ্ছে বাতিস্তা। এই বাতিস্তা সরকার ছিলেন, কিউবা ছিলেন বাতিস্তা সরকার প্রথমে, যেখান থেকে আমরা আলোচনা করছি। এই বাতিস্তা সরকার ছিলেন স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী শাসক। কিউবা স্বৈরাচারী শাসক আমরা বলতে পারি। এই স্বৈরাচারী শাসক ছিলেন বাতিস্তা, যারা কিউবার রাজত্ব করছিলেন। এই বাতিস্তার বিরুদ্ধে সেখানকার জনমত, তার স্বৈরাচারীর বিরুদ্ধে সেখানকার জনমত বা বিপ্লব শুরু করে যে বাতিস্তা সরকারকে সরানোর জন্য। এই বাতিস্তা সরকার সরানোর জন্য কমিউনিস্টপন্থী নেতা ফিদেল কাস্ত্রো, ওর নামটা শুনে থাকবে, ফিদেল কাস্ত্রো। অনেক সময় পরীক্ষা দেয় কিন্তু ফিদেল কাস্ত্রোর কথা। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ফিদেল কাস্ত্রো ছিলেন তাহলে এই কমিউনিস্টপন্থী নেতা। ন্যাচারালি তাকে সোভিয়েত রাশিয়া সাপোর্ট করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কমিউনিস্ট থাকা মানেই। এবার কি হলো, এই বাতিস্তা সরকারকে সরানোর জন্য, স্বৈরাচারী সরকার সরানোর জন্য কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে আন্দোলন শুরু হয়, বিপ্লব শুরু হয়। আলটিমেট বাতিস্তা সরকারের পতন হয় এবং ফিদেল কাস্ত্রো সরকার কিউবাতে প্রতিষ্ঠিত হয়, দ্যাট ইজ কমিউনিস্ট সরকার। এবার যখনই এই ফিদেল কাস্ত্রো সরকার প্রতিষ্ঠিত হলো, এই বিষয়টা কিন্তু আমেরিকা ভালোভাবে দেখলো না। আমেরিকা এই ফিদেল কাস্ত্রো সরকারের বিষয়টাকে খুব ভালো নজরে দেখলো না, কারণ জানে এর পিছনে রয়েছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, বা আমরা ইউএসএসআরও বলতে পারি, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। তাহলে এই ফিদেল কাস্ত্রো সরকারকে কিন্তু কখনোই আমেরিকা মেনে নিল না, বা তারা এইটা নিয়েই রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা চাপা টেনশন শুরু হলো। এই ব্যাপারটা আরও তীব্র পর্যায়ে গিয়ে পৌঁছলো কখন, যখন আমেরিকা কিছু পরিকল্পনা গ্রহণ করলো। এবার আমেরিকা কি করলো, কিউবার সঙ্গে সব রকম বিজনেস ডিল স্টপ করে দিল। তার মানে বিশেষ করে তখন কিউবা থেকে প্রচুর চিনি আমদানি করত। এছাড়াও অন্য যে বিজনেস ব্যবসা বাণিজ্য হতো, সেই ব্যবসা বাণিজ্যগুলো আমেরিকা কিউবার সঙ্গে বন্ধ করে দিল। তাহলে এই যে বন্ধ করে দিল, কেন বন্ধ করে দিল? তার কারণ হচ্ছে যাতে কিউবার অর্থনীতিটা ভেঙে যায়। এটা করে দিয়েই কিন্তু আমেরিকা স্টপ থাকলো না। আমেরিকা কি করলো, পাল্টা যে বিপ্লবীদের যারা যখন এই কাস্ত্রো সরকার বিরোধিতা করেছিল, তাদেরকে দেশ থেকে বাইরে বের করে দিয়েছিল, তাদেরকে একত্রিত করলো। সেই বিপ্লবীদের একত্রিত করে আমেরিকা তাদেরকে ট্রেন করলো সামরিক অস্ত্রসজ্জায়, তাদেরকে সামরিক শিক্ষায় শিক্ষিত করলো, প্লাস তাদেরকে প্রচুর ধরনের আর্থিক সহায়তা দিতে থাকলো, ইত্যাদি বিষয় দিয়ে তাদেরকে অত্যাধুনিক অস্ত্রে তাদেরকে ট্রেন করে দিল। ট্রেন করে আমেরিকা কি করলো, আমেরিকার মদতে ওই বিপ্লবী যারা মানে কাস্ত্রো যারা বিরোধিতা করছিল সেই মানুষগুলো বা তাদেরকে একত্রিত করে তাদেরকে ট্রেন করলো, সামরিক সজ্জিত করলো, সামরিক কৌশল তাদের রপ্ত করালো, করে পাল্টা যেটাকে বলছি আমরা প্রতি বিপ্লব, এই প্রতি বিপ্লব ঘটানোর জন্য তাদেরকে কি করলো, পুনরায় কিউবায় প্রেরণ করলো, যাতে কাস্ত্রোকে তারা সরায়। কাস্ত্রোর এগেনস্টে আবার বিপ্লব করে তার বিরোধী গোষ্ঠী। তাহলে এই যে এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। এখন দেখো যে এই প্রতি বিপ্লব আলটিমেট কাস্ত্রো সেটাকে প্রতিহত করে, মানে পেরে উঠতে পারে না ফিদেল কাস্ত্রোর সঙ্গে। এবার কি করলো, এবার এই যে অবস্থাটা, বিপ্লব হলো, বিপ্লব থেমে গেল, বিপ্লবকে প্রতিহত করলো পিছনে আমেরিকার মদতে, এই পর্যন্ত ঠিক আছে। এবার রাশিয়া
বা সোভিয়েত ইউনিয়ন কি করলো, যে কিউবা সিকিউরিটির জন্যে, এবার তাদের ভয় ছিল যে আমেরিকা যদি কিউবাকে আক্রমণ করে দেয়, যেহেতু একটা প্রতিবিপ্লব ঘটালো বিপ্লবী ট্রেন করে, এবার ডিরেক্ট যদি আক্রমণ করে, সেই সিকিউরিটির জন্য রাশিয়া কি করলো, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া কি করলো, এক মানে মিসাইল ভর্তি একটি জাহাজ, মানে মাঝারি পাল্লার মিসাইল, আমরা বলতে পারি মাঝারি পাল্লার মিসাইল, মিডিল এজ মিসাইল, মিডিল এজ মিসাইল ভর্তি এক জাহাজপূর্ণ জাহাজ তারা কিউবায় প্রেরণ করলো, সমুদ্রপথে প্রেরণ করলো। এই ব্যাপারটা যখনই আমেরিকা জানতে পারলো যে রাশিয়া ফিদেল কাস্ত্রোকে সাপোর্ট করার জন্য তারা মিসাইল ভর্তি পাঠা প্রেরণ করেছে, সেই অবস্থাটাতে তখনকার প্রেসিডেন্ট জন কেনেডি তিনি এই মিসাইল ভর্তি জাহাজ থেকে আটকানোর জন্য তিনি যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিলেন সমুদ্রের মধ্যে। আলটিমেট এই মিসাইল ভর্তি জাহাজটাকে আটকে দিল, চারিপাশে যুদ্ধ জাহাজ ঘিরে ফেললো। এই যে ঘিরে ফেললো যুদ্ধ জাহাজ, মানে এখানে এক প্রকার যুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেল। এবার দেখো, যদি আমরা এই জায়গাটাতে লক্ষ্য করি যে রাশিয়ার মিসাইল ভর্তি জাহাজটাকে যখন আটকে দিল, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ভাবছে যে কিউবাকে আক্রমণ করার জন্য আবার আমেরিকা ভাবছে, আমেরিকা শঙ্কিত হয়ে পড়লো যে যদি কিউবাকে তারা ক্ষেপণাস্ত্রর একটা কেন্দ্র গড়ে তোলে এই ক্ষেপণাস্ত্র যেহেতু পাঠাচ্ছে মিসাইল, ন্যাচারালি আমেরিকার সেফটি সিকিউরিটির একটা প্রশ্ন দাঁড়িয়ে যাবে। ফলে এটাকে প্রতিহত করতে হবে এবং আলটিমেট এটা প্রায় 15 দিন ধরে এই অবস্থাটা যুদ্ধ অবস্থা চলে। এই 15 দিন ধরে যুদ্ধ অবস্থা চলে এবং আলটিমেট এটা সলিউশন হয় যে তখনকার রাশিয়ার প্রেসিডেন্ট ক্রুশেভ এবং জন কেনেডি দুজনেই তখন গোপন বার্তায় একটা কথাবার্তা তাদের হয় এবং আলটিমেট একটা সলিউশন হয়। যে কি সলিউশন দাঁড়ালো তাহলে, যে আলটিমেট তখন সোভিয়েত ইউনিয়ন সেই জাহাজ ফেরত নেয় এবং কতগুলো শর্ত আরোপ করা হয়। সোভিয়েত ইউনিয়ন শর্ত দেয় যে আমেরিকা যাতে কখনোই কিউবাকে আক্রমণ না করে, সেই শর্ত আমেরিকা মেনে নেয়। কারণ আমেরিকা মেনে নেয় এই কারণেই যে যদি তারা কিউবাতে মিসাইল পাঠিয়ে দেয়, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, তাহলে আলটিমেট আমেরিকা সিকিউরিটির প্রশ্ন দাঁড়াবে, কারণ দুটোই পরমাণু শক্তিধর রাষ্ট্র। যাই হোক, এই যে প্রবলেমটা অ্যারাইজ করলো সেটা কিন্তু কোল্ড ওয়ার নিষ্পত্তির দিকে গেল না, সেটা কিন্তু আলটিমেট একটা আরও তীব্র পর্যায়ে চলে গেল, সে আগের মতো অবস্থায় ফিরিয়ে চলে এলো। এবার দেখো, এই যে বিষয়টা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, মোটামুটি এই তিনটা কিউবা, US2, তারপরে কঙ্গো সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বিরোধ নিষ্পত্তিকে কখনোই মানে এগিয়ে নিয়ে গেল না, উল্টো বরঞ্চ কোল্ড ওয়ারটা আরও বেশি একটা তীব্রতর পর্যায়ে পৌঁছে গেল বা পৌঁছে যাওয়ার মতো অবস্থায় হলো। তাহলে এই যে বিষয়টা দাঁড়ালো, এখান থেকে কিন্তু যদি আমরা একটা ছোট্ট কনক্লুশন দিকে যাই, তাহলে কি দেখবো এই পর্যায়ে, যে দেখবো যে পারমাণবিক শক্তিধর যে দুই পারমাণবিক শক্তি রাষ্ট্রের মধ্যে যে কোল্ড ওয়ারটা পজিশনটা চলছিল, এই কোল্ড ওয়ারটা কখনোই কিন্তু মানে কোল্ড ওয়ারটা চলছে হুমকি পাল্টা হুমকি এরকম একটা পর্যায়ে চলছিল। কিন্তু এই যে মানে আমেরিকা হুমকি দিচ্ছে, রাশিয়া হুমকি দিচ্ছে, এরকম পাল্টা নীতি পাল্টাইয়ে চলছিল, কিন্তু কখনোই যুদ্ধর পর্যায়ে পৌঁছায় নেই, কিন্তু যুদ্ধ মতো অবস্থায় ছিল বা যুদ্ধ অবস্থা এটাকে বলতে পারি আমরা। তো এই অবস্থাটা ক্রমশ কন্টিনিউ হলো বা চলছে। তাহলে আমরা এইখান থেকে এই ফেজের মোটামুটি 3টা ঘটনার অ্যানালাইসিস বেসিসে আমরা দেখলাম যে বিরোধ নিষ্পত্তিমূলক কিন্তু এই উত্তেজনা প্রশমনটা হলো না, বা আলটিমেট কোল্ড ওয়ার আবার শুরু হলো। এবার যদি আমরা পরের পিরিয়ডটাতে আসি, পরের পিরিয়ড মিনস হচ্ছে যে আমরা এখানে একটা বলতে পারি যে এই যে 1962 থেকে বলছে, 1962 থেকে 1973 এই যে সময়কালটাকে আমরা বলি দেতাত পর্যায় বলতে পারি আমরা, বা দেতাত অবস্থা। আগে জানতে হবে দেতাত মানেটা কি।
এই দেতাত অবস্থা বলতে পারি বা দেতাত পর্যায়েও বলতে পারি। এবার এই দেতাত কথাটার মানে কি বা দেতাত বিষয়টা কি সেটা আমরা একটু দেখে নেই। তাহলে এই যে আমরা বা এটাকে বলতে পারি দেতাত পর্যায় বা টেম্পোরারি কন্ডিশন, তো টেম্পোরারি কন্ডিশন কনসেশন অফ কোল্ড ওয়ার, মানে এটাকে আমরা বলতে পারি যে যুদ্ধবিরতির মতো একটা অবস্থা বা কোল্ড ওয়ারের একটা সাময়িক বিরতি হলো, বা এটাকে আমরা যদি খুব সহজ ভাষায় বলি কোল্ড ওয়ারের সাময়িক বিরতি। সাময়িক বিরতি মানে কোল্ড ওয়ার একটা এই ফেজটাতে দেখা যায় কোল্ড ওয়ার 62 পর থেকে 73 পর্যন্ত এই সময়কালটাতে কোল্ড ওয়ার একটা স্টপ হয়ে যায় বা একটা বিরতির পর্যায়ে পৌঁছে যায়। এবার তার আগে আমরা দেখি নেই দেতাত পর্যায়ে বা দেতাত ইয়েতে কী কী, দেতার মানেটা কি, দেতাত কথার অর্থটা কি, তাহলে আমরা ব্যাপারটা আমাদের কাছে আরও পরিষ্কার হবে এবং কী কী দেতাত এই সময়টাতে কী কী স্টেপ গ্রহণ করা হলো দুই সম্পর্ক উন্নতির ক্ষেত্রে। প্রথমে যদি আমরা বলি যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে বা সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকার মধ্যে যে পারস্পরিক যে দ্বন্দ্ব চলছিল বা যেটাকে আমরা কোল্ড ওয়ার বলছি, এই পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে তারা কি চাইলো, পরস্পরের সহযোগিতার মাধ্যমে, মানে পরস্পরকে সহযোগিতা করবে, এর মাধ্যমে বা এই সম্পর্কের মাধ্যমে উন্নতি ঘটানোর জন্য সচেষ্ট হলো। তাহলে ইউএসএ এবং ইউএসএসআর কি চাইলো, দুজনেই দুটো মহাশক্তিধর রাষ্ট্রই চাইলো পরস্পরের সম্পর্কের উন্নতি, যেটা আমরা এর আগে দেখতে পেলাম যে সহাবস্থানের কথা যেটা বলছিলাম আমরা, যে ইউএসএসআর বা রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দু দেশই কী চাইলো, যে পারস্পরিক সম্পর্কের মানে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সম্পর্কের উন্নতি সাধন করে পারস্পরিক সহায়তার মাধ্যমে সম্পর্ক একটা স্থাপন করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে এই রাশিয়া এবং আমেরিকা উদ্যোগী হলো। তাহলে এই যেটা ঘটেছিল এই সময়কালটাতে, যেটাকে আমরা দেতাত পর্যায়ে বলছি, তাহলে যে আমরা যদি এইভাবে ব্যাপারটাকে ইকুয়েশন করে দেখি যে দেতাত ইকুয়াল টু ইউএসএ এবং ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা বলতে পারি আমরা। তাহলে এই সময়কালটাকে যেটাকে আমরা দেতাত বলছি, এই সময়কালটাতে কিন্তু এটা একটা উল্লেখযোগ্য বিষয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের একটা প্রচেষ্টা করা হয়েছিল। বা বলতে পারি যে এটাকে যে আমরা বলতে পারি এইভাবে যে সম্পর্কের পরিবর্তন কথাটাও বলতে পারি, দেতাত ইকুয়াল টু বা সম্পর্কের পরিবর্তনের কথাটাও আমরা বলতে পারি, মানে আগে যে সম্পর্ক ছিল সম্পর্কের পরিবর্তনজনিত অবস্থা, এটাও বলতে পারি আমরা। মানে আগে যেটা ইউএসএ এবং রাশিয়ার মধ্যে সম্পর্কটা ছিল, এই দেতাত সময়কালে তাদের মধ্যে বন্ধু সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা করা হলো, বা বলতে পারি সম্পর্কের একটা পরিবর্তন, যেটা আগে দ্বন্দ্বের একটা সবসময় লড়াই একটা সম্পর্ক ছিল। এবার যদি আমরা এই দেতাত কথাটার একটু অর্থগত দিক থেকে যাই, তাহলে দেতাত কথাটার অর্থ কি এটা আমাদের আগে একটু জানতে হবে। তাহলে দেতাত কথাটার অর্থ কি বা এটার মিনিংটা কি, তাহলে প্রথমে বলি যে দেতাত একটা ফরাসি শব্দ, এটা একটা ফরাসি শব্দ, এই ফরাসি শব্দ। তাহলে দেতাত কথাটার অর্থ হলো পরস্পরের প্রতি আত্মবিশ্বাসমূলক সম্পর্ককে কি বলা হয়, সহজ করে তোলাটাই হচ্ছে দেতাত। পরস্পরের প্রতি আত্মবিশ্বাসমূলক সম্পর্ককে সহজ করে তোলাটাই দেতাত বলা হয়। বা আমরা এটাকে বলতে পারি মানে খুব টেনশনটাকে কমানোর কথা বলতে, দ্যাট দ্য ইজিং স্ট্রেংথ অফ দ্য রিলেশনস। তাহলে এটা হচ্ছে পারস্পরিক, আমি আবার একবার বলছি যে দেতাত কথাটার মানে হচ্ছে পরস্পরের প্রতি আত্মবিশ্বাসমূলক সম্পর্ককে সহজ করে তোলাটাই হচ্ছে দেতাত। যদি আমরা এটাকে এখন যদি আমরা দেখি দেতাত আর কোল্ড ওয়ারের মধ্যে একটু ছোট্ট করে পার্থক্য দেখে নেই।
তাহলে দেতাত মানে আমরা বুঝতে পারছি এই দেতাত আর কোল্ড ওয়ারের মধ্যে যদি আমরা একটু পার্থক্য দেখি অ্যানালাইজ করে ছোট্ট করে, তাহলে এই ব্যাপারটা আমরা আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে দেতাত হলো উত্তেজনা প্রশমনের একটা বা উত্তেজনা প্রশমনের হ্রাস করার একটা প্রচেষ্টা বলতে পারি। উত্তেজনা প্রশমনের হ্রাস কমানোর প্রচেষ্টা বলতে পারি আমরা। তাহলে কোল্ড ওয়ারটা কি? যদি আমরা উত্তেজনা প্রশমনের মানে উত্তেজনাটা কি করা হচ্ছে, হ্রাস করা হচ্ছে, তার মানে উত্তেজনার এটাকে আমরা এইভাবে বলতে পারি এ কনসাস অফ ডেলিভারেট রিডাকশন অফ দ্য টেনশন, এই কথাটা আমরা বলতে পারি। মানে টেনশনটাকে ডেলিভারেটলি কমানো হচ্ছে, রিডিউস করা হচ্ছে, এটা হচ্ছে দেতাত। আর কোল্ড ওয়ারটা কী হবে? তাহলে কোল্ড ওয়ারটা আমরা বলতে পারি যে উত্তেজনাকে আরও আপেক্ষিকভাবে উচ্চ স্তরে পৌঁছানো। উত্তেজনাকে আপেক্ষিক ভাবে মানে উচ্চ স্তরে পৌঁছানো, এটাকে আমরা বলতে পারি স্বেচ্ছাকৃতভাবে বলতে পারি, মানে নিজেই ডেলিভারেটলি নিজেই এটাকে ইচ্ছাকৃত করে আরও উচ্চ স্তরের টেনশনটাকে পাঠানো হচ্ছে। তার মানে যদি এটাকে আমরা আরও সহজ করে বলি যে এই টেনশনটাকে একটা রিডিউস করার চেষ্টা বলা হচ্ছে, আর আরেকটা টেনশনটাকে কী করা হচ্ছে, আরও বেশি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে এই কোল্ড ওয়ার এবং দেতাতের মধ্যে এটা একটা ছোট্ট পার্থক্য বা ডেফিনেশনগত পার্থক্য আমরা বলতে পারি। এবার যদি আমরা এটাকে মানে যেমন অন্য অন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কথা যাই, এবং অনেকে বিভিন্ন কথা বলেছেন, তবে এক্ষেত্রে যদি আমরা এই ছোট্ট করে অ্যানালাইসিসের বেসিসে যে আমরা বলতে পারি যে দেতাত হচ্ছে একটা, তাহলে দেতাত হচ্ছে একটা প্রক্রিয়া। দেতাত হচ্ছে একটা প্রক্রিয়া যেটা কোনো স্থায়ী সমাধান নয়। মানে দেতাত মানে যে সব কিছু মিটে গেলো সেটা নয়। দেতাত হচ্ছে একটা প্রক্রিয়া, যেটা কোনো স্থায়ী সমাধান নয়। এ প্রসেস, এটা বলতে এটা প্রসেস, নট এ টেম্পোরারি অ্যাচিভমেন্ট। ইট ইজ অ্যাজ এ প্রসেস, নট এ পার্মানেন্ট অ্যাচিভমেন্ট। মানে এটা একটা প্রক্রিয়া, কিন্তু এটা কখনোই এটা পার্মানেন্ট অ্যাচিভমেন্ট নয়। তাহলে এই মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার যে দেতাত আর কোল্ড ওয়ার বা বোঝা গেল দেতাত কথাটা মানে আমরা বুঝতে পারলাম। এবার যে আমরা দেখা যায় এই সময় তাহলে কি দেতাতের যে বিভিন্ন বিষয়গুলো কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল, এর জন্য প্র্যাকটিক্যালি কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল। তাহলে এই দেতাত পর্যায়ে, যে পর্যায়ের কথা আমরা বারবার বলছি, এই পর্যায়ে কি করা বিভিন্ন নেতৃত্ব মানে উভয় পারমাণবিক শক্তিধর নেতৃত্বরা কি করছিল, যে তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছিল। প্রথম দিকে হয়েছিল, যেটা আমরা এর আগের ফোর্থ ফেজে একটু বলছিলাম, সেটা কিন্তু মাঝখানে টেনশনে যে কিউবা ইউএস মিটে আবার স্টোরি হলো, আবার এই দেতাত পর্যায়ে এসে কিন্তু এটা মোটামুটি আবার সেই পর্যায়ে চলে গেল যে টেনশনগুলোকে কমাতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। এই জন্য দুই পারমাণবিক শক্তিধরের রাষ্ট্রনেতারা পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন বৈঠকের মাধ্যমে তারা বিভিন্ন রকম সমস্যার সমাধানের প্রচেষ্টা এগিয়ে যায়। তা আমরা কয়েকটা দেখে নেই কী সমস্যার সমাধান সেই পর্যায়ে হয়েছিল। যদি আমরা প্রথমে একটা দেখি যে 1965 ভারত পাক যুদ্ধ হয়, ইন্ডিয়া পাকিস্তান, ভারত ভার্সেস পাকিস্তান, ভারত ভার্সেস পাকিস্তানের যুদ্ধ হয়। এই ভারত পাকিস্তানের যেটা ইন্ডো পাক ওয়ার বলা হয়, এই ইন্ডো পাক ওয়ারের সমাধান হয় রাশিয়ার মধ্যস্থতায়, সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশখন্ড চুক্তির মাধ্যমে। যেটা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতা করে এবং তাশখন্ড চুক্তির মাধ্যমে ভারত পাকিস্তানের যুদ্ধের একটা সুষ্ঠু সমাধান করে। এটা একটা উল্লেখযোগ্য মধ্যস্থতা আমরা বলতে পারি এই দেতাত পর্যায়ে। আবার যদি আমরা দেখি এই সময় কি হলো, আর একটা ইম্পর্ট্যান্ট পার্ট ঘটলো, যেটা হচ্ছে যে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সচেষ্ট ছিল কি তাদের পারমাণবিক অস্ত্রের নিরস্ত্রীকরণ, মানে পারমাণবিক অস্ত্র প্রসার বন্ধ করা জন্য দুই দেশে চুক্তিবদ্ধ হয়।
তার মানে কি হয়, আমি ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি। এই যে 1963-তে আণবিক অস্ত্রের পরীক্ষা দুই দেশই স্বীকৃত যে তারা বন্ধ করবে, যে পারমাণবিক অস্ত্র তারা দুই দেশই এক্সপেরিমেন্টটা বন্ধ করে দেবে। তারপরে কি হয়, 1968-এ এনপিটি, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় এনপিটি ফুল ফর্ম কি, এনপিটির ফুল ফর্ম নিউক্লিয়ার নন প্রলিফিকেশন ট্রিটি, নিউক্লিয়ার নন প্রলিফিকেশন ট্রিটি। এটার মূল বিষয়টা কি ছিল, যে পারমাণবিক অস্ত্র, যে পারমাণবিক অস্ত্রগুলো যেটা একটুকে বললাম, পারমাণবিক অস্ত্র প্রসার বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেউ করবে না, পারমাণবিক অস্ত্র কেউ ব্যবহার করবে না, এই বিষয়ে এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয়, নন প্রলিফিকেশন, নিউক্লিয়ার নন প্রলিফিকেশন ট্রিটি। এটা পরীক্ষা খুব দেওয়া হয় কিন্তু তোমাদের, এটা 1968-এ হয়। এটা একটা ঘটনা ঘটে এনপিটি। তারপরে যেমন হয় 1972-তে SL2, SL1, 1962-তে SL1 এই চুক্তি স্বাক্ষরিত হয়, স্যাটেলাইট। এটা কিন্তু পরীক্ষায় খুব দেওয়া হয়। হ্যাঁ, যে স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি, এটা হয় 1962-তে, এবং 1979-এ SLT 2 চুক্তি স্বাক্ষরিত হয়। এটা মনে রাখবে, SLT 1 আর SLT 2। তাহলে 1962 SLT1 SLT2 চুক্তি স্বাক্ষর, যেটা হচ্ছে সবগুলোই হচ্ছে অস্ত্র সংক্রান্ত চুক্তি। এগুলো একটা ইম্পর্টেন্ট ঘটনা, যেটাকে স্ট্র্যাটেজিক লিমিটেশন ট্রিটি বলছি আমরা। তাহলে এটা গেল একটা বিষয়, মানে এই ঘটনাগুলো ঘটেছিল। এবার এই যে আলোচনা চলবে রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, এর জন্য 1968-এ হটলাইন চুক্তি হয়, মানে হটলাইন কানেকশন করা হয়, যেটা হচ্ছে ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে, মানে সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এই আলাপ আলোচনা চালানোর জন্য সেপ্টেম্বর মাসে এটা হটলাইন কানেকশন করা হয়, মানে যাতে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারে এই হটলাইনের মাধ্যমে। এই হটলাইনটা করা হয়, এটা মনে রাখবে, এটা পরীক্ষা দেওয়া হয় তোমাদের খুব। তাহলে এই যে বিষয়টা গেল, কতগুলো ঘটনা এই ফেজে দেতাত পর্যায়ে এইগুলো ঘটেছিল, যে এগুলোর মধ্যস্থতায় মানে দুই দেশ চুক্তি হয়, পারমাণবিক অস্ত্র নিয়ে এনটিপি, নন প্রলিফিকেশন ট্রিটি, এগুলো হওয়ার ফলে তখন একটা স্থিতাবস্থা আসে। এছাড়াও দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য, পারস্পরিক সম্পর্কের বা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগ্রিকালচার, কৃষি, বাণিজ্য, তারপরে তোমরা বলতে পারি আমরা পরিবেশ সংক্রান্ত প্রযুক্তি বিষয় আদান প্রদান, সমুদ্র সম্পদ আহরণ নিয়ে, হ্যাঁ, সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে বিভিন্ন চুক্তি সম্পাদিত হয়। তাহলে এটা গেল মোটামুটি একটা দেতাত পর্যায়ের যুদ্ধবিরতির সময় এগুলো সলিউশন হয়েছিল। এছাড়াও ওরা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আবার পুনরায় আলোচনায় বসে। এবার যদি আমি আসি পরবর্তী, যেটা লাস্ট ফেজ আমরা বলি, ফিফথ ফেজ। এই ফিফথ ফেজকে যদি আমরা অ্যানালাইজ করি, ফিফথ ফেজে আমরা কি দেখব? ফিফথ ফেজ 1970 থেকে 1998, 1973 থেকে 88 এই সাল পর্যন্ত আমরা এটাকে বলছি ফিফথ ফেজ। এবার দেখো, এর আগের দেতাত পর্যায়ে আমরা যেটা দেখলাম, যে বিভিন্ন রকম প্রবলেমের সমাধান করা হলো, উত্তেজনাকে, টেনশনটাকে রিডিউস করা হলো, বিভিন্ন চুক্তির মাধ্যমে সেগুলোকে আবার দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি হলো, ইত্যাদি ইত্যাদি বিষয়। কিন্তু আমরা এই ফিফথ ফেজে গিয়ে দেখব কোল্ড ওয়ার আবার একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, কোল্ড ওয়ার আবার শুরু হয়। এই কোল্ড ওয়ার কিন্তু আবার শুরু হয়ে যায়, যদিও এই ফেজে যে প্রথম দিকে যে কোল্ড ওয়ারের তীব্রতাটা ছিল, সেটা কিন্তু যেটা আমরা 50-এর দশকে বা 60-এর দশকে দেখেছি, সেটা কিন্তু এখন এই পর্যায়ে অতটা বেশি হয় না। এবার এই দেতাত পর্যায়ের সময় যে সমাধানগুলো হয়েছিল, কিন্তু 1973-তে সিরিয়া যুদ্ধে
1970-তে সিরিয়ার যুদ্ধে আবার পুনরায় কোল্ড ওয়ার শুরু হয়। এই সিরিয়ার যুদ্ধে কি হয়েছিল আমি খুব সংক্ষেপে বলছি। এই সিরিয়ার যুদ্ধ যেটাকে বলছি আমরা, এই সিরিয়ার যুদ্ধে কি হয় 1973-তে, এটা সংক্ষেপে জেনে নেই আমরা। যে আমরা দেখতে পাবো যে এইখানে কি হয়েছিল, যে ইসরায়েলকে আক্রমণ করে হচ্ছে সিরিয়া এবং মিশর দুজনে মিলে ইসরায়েলকে আক্রমণ করে। এই আক্রমণ করার ফলে অটোমেটিকভাবে ইসরায়েল যেহেতু আমেরিকার পুরনো বন্ধু, অটোমেটিকভাবে আমেরিকা ইসরায়েলের পক্ষে চলে যায়। এবার যখন ইসরায়েলের পক্ষে যায় এবং সিরিয়ার পক্ষে চলে আসে রাশিয়া, সিরিয়ার পক্ষে চলে যায় কে? রাশিয়া। আর ইসরায়েলের পক্ষে চলে যায় আমেরিকা। আবার কিন্তু টেনশন শুরু হয়ে যায়, দুইটা দেশ দুজনকে সাপোর্ট করে দেয়। তার মূল কারণ ছিল যে এই অঞ্চলগুলো তৈল অঞ্চল, মানে তৈল যেটাকে জানি আমরা প্রচুর পরিমাণে তেল পাওয়া যায়। এই তেল দখল কেন্দ্র করে আবার টেনশন শুরু হয়। এবার যদি আমরা এই যে ইউএসএ যেহেতু সিরিয়ার যুদ্ধে দুই দেশকে সমর্থন করে, অটোমেটিক্যালি সিরিয়ার পক্ষে রাশিয়াকে প্রচুর অস্ত্র পাঠায়, অর্থনৈতিক সাহায্য করে, ইসরায়েলকে আমেরিকা দেয়। আবার সেই প্রবলেমটা কিন্তু আবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে। এটা একটা সমস্যা গেল। এবার যদি আমরা আফ্রিকায় চলে যাই, আঙ্গোলাতে একটা দেশে, আঙ্গোলা কি ঘটনা ঘটেছিল, সেখানেও একই ঘটনা। আঙ্গোলাতে একটা ক্ষমতা দখল নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ চলছিল সরকার গঠন করা নিয়ে। সেখানে একটা গোষ্ঠী ছিল PMLA গোষ্ঠী। এই PMLA গোষ্ঠী সিরিয়াতে কঙ্গোতে গৃহযুদ্ধ চলছিল। আরেকটা গোষ্ঠী ছিল UNITA। এই দুটো গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ চলছিল। তাহলে এই দুটো গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ যখন চলে, তখন এই PMLA-কে সাপোর্ট করে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, USSR বলতে পারি আমরা, আর একে সাপোর্ট করে USA। এবার দুই দেশের মধ্যে গৃহযুদ্ধ চলছিল। এই রাশিয়া এবং আমেরিকা ইন্টারফেয়ার করে দিলে কি হয়, অটোমেটিক আবার প্রবলেম অ্যারাইজ করে, একই রকম টেনশন শুরু হয়। আলটিমেট PLMA এখানে সরকার গঠন করে। একই রকমভাবে যদি আমরা ইথিওপিয়ায় যাই, ইথিওপিয়াতে একই রকম প্রবলেম অ্যারাইজ করলো। এই ইথিওপিয়াতেও সেখানে ম্যারিয়াম হাইলি বলে একজন ছিলেন, আর একটা গোষ্ঠী ছিল বেনায়ু। এই দুটো গোষ্ঠী ছিল ইথিওপিয়াতে। সেখানে যেমন ম্যারিয়াম হাইলিকে সাপোর্ট করে হচ্ছে রাশিয়া, আবার বেনাউকে সাপোর্ট করে আমেরিকা। এই ঘটনাটা 1991-এ হয়েছিল। তাহলে অটোমেটিক তাদের মধ্যে এই বেনাউ এবং মেরিয়াম হাইলির মধ্যে গৃহযুদ্ধ চলছে, কে সরকার গঠন করবে। সেখানেও কিন্তু আমেরিকা দুজনকে সাপোর্ট করার ফলে আলটিমেটলি সেখানেও কিন্তু একই প্রবলেম অ্যারাইজ করে। এবার যদি আমরা আফগানিস্তানে আসি, আফগানিস্তানে একই প্রবলেম হলে সেখানেও গোষ্ঠীর হয়েছিল। সেখানেও কিন্তু একটা আমেরিকা সাপোর্ট গৃহযুদ্ধ চলছিল। সেখানে যেমন বাবারাক কারমাল বলে একজন ছিলেন, তাকে সাপোর্ট করে রাশিয়া। ফলে ন্যাচারালি USA বিরোধী পক্ষকে সাপোর্ট করে তাদেরকে প্রচুর অস্ত্রশস্ত্র দেয়, দিয়ে তাদেরকে সজ্জায় মানে যেটাকে আমরা জঙ্গি সংগঠনের মতো পর্যায়ে পৌঁছে দেয়, এবং আলটিমেট সেখানেও একটা লড়াই শুরু হয়। সেখানে মূলত লড়াইটা কেন্দ্র ছিল তেলকে কেন্দ্র করে, তৈল অঞ্চলকে কেন্দ্র করে, তৈল অঞ্চলে আধিপত্য কে স্থাপন করবে। তাহলে দেখা যায় যে এইরকম কিন্তু আলটিমেট আবার কোল্ড ওয়ার চলে আসে, ঠান্ডা যুদ্ধ পর্যায়ে আবার চলে আসে। এবার যদি আমরা এটাকে ঠিক এইখানে একটা ঘটনা, মানে এই পর্যায়টা যে মধ্যপ্রাচ্যে যে ঘটনাটা ঘটেছিল, সেইখানে তৈলকে বা তেল কেন্দ্র করে, যেহেতু মানে তৈল প্রধান অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম খনিজ পদার্থ পাওয়া যায়, তেল যেটা সারা বিশ্বে তোমরা জানো। তো সেটার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু আমেরিকা আর রাশিয়ার মধ্যে লড়াই শুরু হয়ে গেল, কোল্ড ওয়ার শুরু হয়ে গেল। আলটিমেট 1985-এ মিখাইল গর্বাচেভ, এই নামটা মনে রাখবে, মিখাইল গর্বাচেভ
মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন। এই সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি এই ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যান, বা ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি তিনি সচেষ্ট হন, এবং তার কি বলবো এটাকে, তার আদর্শের দ্বারাই বা তার নীতির দ্বারাই আলটিমেট ঠান্ডা যুদ্ধ ফাইনালি 1998-এ কোল্ড ওয়ার স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কোল্ড ওয়ার পরিসমাপ্তি ঘটে। এবং 1991-এ রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে নতুন নাম রাশিয়া তৈরি হয়। এবার দেখো, এই যে তাহলে একটা নতুন কোল্ড ওয়ারের ফেজ চলে গেল, কোল্ড ওয়ারের ফেজের পরে নতুন একটা অবস্থা চলে আসলো মিখাইল গর্বাচেভের নীতি আদর্শ অনুযায়ী। এবার দেখো, এই যে যখন আসছে পরবর্তীকালে মিখাইল গর্বাচেভের পরে যে রাশিয়ার প্রধানমন্ত্রী হন, রাশিয়ার প্রাইম মিনিস্টার হন হচ্ছে ব্রেজনেভ বলে একজন, তিনি রাশিয়ার প্রাইম মিনিস্টার হন বা প্রেসিডেন্ট হন। এই ব্রেজনেভ কী করে, যে নতুন করে মিখাইল গর্বাচেভের নীতিগুলোকে অনুসরণ করে তিনি দুটো ইম্পর্টেন্ট জিনিস ঘোষণা করেন। একটাকে বলছি আমরা পৈরেস্তিকা, আর একটাকে বলছি গ্লাসনস্ট। এই সংক্ষেপে জেনে নেই এই পৈরেস্তিকা কী এবং গ্লাসনস্ট কী। মানে রাশিয়া তার নিজস্ব রিফর্ম শুরু করলো। তো এবার পৈরেস্তিকাতে কী দেখা গেল, পৈরেস্তিকা কথাটার মানে হচ্ছে পৈরেস্তিকা, এই পৈরেস্তিকা কথাটার মানে আগে আমরা বুঝে নেই। পৈরেস্তিকা একটা নতুন নীতি গ্রহণ করলেন, যেটা হচ্ছে এই পৈরেস্তিকা কথাটা বলা হচ্ছে যে পুনরায় পরিবর্তন ও সংস্কার সাধনের সাধন বোঝায়। পুনরায় পরিবর্তন বা সংস্কার সাধন বোঝায়। যদি আমরা এটাকে আরও সহজভাবে ভাবি, যে জনগণ রাষ্ট্রের চেয়ে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস করা। মানে আগে কি ছিল, রাশিয়ায় এই কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণটা খুব বেশি ছিল জনগণের উপর, সরকারের উপর। এই পৈরেস্তিকা নীতির মাধ্যমে জনগণের উপরে কমিউনিস্ট শাসনের যে আগে যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, সেটাকে কমানোর প্রচেষ্টা করা হলো। তার ফলে কি হলো, নতুন আইনসভা তৈরি করা হলো, নতুন আইনসভা গঠন করা হবে, জনগণের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, কমিউনিস্ট বাদ দিয়ে যে কেউ নির্বাচিত হতে পারে। এই পৈরেস্তিকা নীতির মাধ্যমে রাশিয়া নতুন রিফর্ম শুরু করলো, যেটাকে বলছি পরিবর্তনের সংস্কার সাধন। মূল কথা হচ্ছে যে তাহলে কমিউনিস্ট যে নিয়ন্ত্রণ, কমিউনিস্ট নিয়ন্ত্রণ হ্রাস করা। এই কমিউনিস্ট আর কথা জনগণের উপর করবে, সরকারের উপর কমিউনিস্ট নিয়ন্ত্রণটা খুব বেশি ছিল আগে। হ্যাঁ, এই কমিউনিস্ট নিয়ন্ত্রণটাকে এই পৈরেস্তিকার নীতির মাধ্যমে সেটাকে কম করা হলো। ফলে কি হলো, নতুন আইনসভা তৈরি করা হবে, নতুনভাবে নির্বাচন করা হবে। হ্যাঁ, যেখানে কমিউনিস্ট বাদ দিয়ে যে কেউ সেখানে নির্বাচিত হতে পারে। এই নীতিগুলো গ্রহণ করা হলো, যেটা আগে ছিল না। আগে কমিউনিস্ট নিয়ন্ত্রণটা খুব কঠোর ছিল। আর এটা হচ্ছে গ্লাসনস্ট। এই গ্লাসনস্টটা কি আমরা দেখি নেই। এই গ্লাসনস্টটা হচ্ছে অনেকটা আরেকটা সিস্টেম তৈরি করা হলো রাশিয়ার ক্ষেত্রে। সেখানে কি বলা হলো, যে গ্লাসনস্টে বলা হচ্ছে যে মুক্তমনা হওয়ার জন্য গণতন্ত্রের মুক্তমনা মানে ওপেন মাইন্ড, এই মুক্তমনা হওয়ার জন্য গণতন্ত্রের প্রসারের মাধ্যমে জনগণকে মুক্তমনা হওয়ার জন্য মানে ওপেন মাইন্ড হতে হবে, এবং কি হবে, এর জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসার করতে হবে। এই গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কম করা বা হ্রাস করা। আমি আবার বলছি যে এগুলো কিন্তু পরীক্ষায় খুব দেয়, পৈরেস্তিকা এবং গ্লাসনস্ট কী, এর উদ্দেশ্য কী ছিল, এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেনে দেখা যায় এটা দেয়। ফলে এটা কিন্তু বারবার মনে রাখবে এটাকে, যে এটা রাশিয়ান একটা পলিসি, রাশিয়ার নিজস্ব রিফর্মস করার জন্য। তাহলে গ্লাসনস্টে কী বলা হচ্ছে, মুক্তমনা হওয়ার জন্য এবং গণতন্ত্রের ব্যাপক প্রসারের জন্য, মুক্তমনা হওয়ার জন্য এবং গণতন্ত্রের ব্যাপক প্রসারের জন্য কি করা হবে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটাকে কমানো হবে।
বা হ্রাস করা হবে। তার মানে আগে যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণটা খুব বেশি ছিল জনগণের উপর, ফলে জনগণ বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কথা বলতে পারতো না, কমিউনিস্ট পার্টির শাসন বা রাষ্ট্রের নিয়ন্ত্রণ এতটাই কঠোর ছিল। এবার কি হলো, গ্লাসনোস্টের মাধ্যমে গণতন্ত্রকে ওপেন করা হলো, প্রত্যেককে যেটাকে স্বাধীনতা দেওয়া হলো, যে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারবে, মানে রাষ্ট্র ওপেন মাইন্ড হবে আর কি। এবং গণতন্ত্রকে খুব বেশি, তোমরা জানো গণতন্ত্র মানে জনগণের শাসন, জনগণের মতামতের মূল্য সেখানে বেশি দেওয়া, সেটাই গণতন্ত্র। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালানো হলো। তার মানে আলটিমেট যে রাষ্ট্রের নিয়ন্ত্রণটাকে কমানো হলো। আমরা দেখতে পারবো এখানে সমালোচনার অধিকারকে স্বীকৃতি দেওয়া হলো, যেটা আগে ছিল না। এটা গেল গ্লাসনোস্ট এবং পৈরেস্তিকা সম্পর্কে আমি বলে দিলাম। পরীক্ষা কিন্তু এখানে দেয়, খুব এটা দেয়। এবার কি হলো, তার মানে রাশিয়া পুরো গণতন্ত্রীকরণের মাধ্যমে, পুরো গণতান্ত্রিক এই গ্লাসনোস্ট বা পৈরেস্তিকাকে অবলম্বন করে পুরো ইয়ের মাধ্যমে কি করা হলো, যে গণতন্ত্রকে একটা মানে গণতান্ত্রিকরণের মধ্য দিয়ে সমাজতন্ত্রের যে আদর্শ, অ্যাকচুয়ালি রাশিয়া তো সমাজতন্ত্র কান্ট্রি, এই গণতন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে সমাজতন্ত্রের আদর্শটাকে পুনঃপ্রতিষ্ঠাতা করতে চাইল। আবার ধরো মানে এই যে রাশিয়া এই পলিসিগুলো অ্যাডাপ্ট করলো, এই গ্লাসনোস্ট পৈরেস্তিকা, হ্যাঁ, এইটার জন্য কেউ কেউ মনে করেন এই পৈরেস্তিকা গ্লাসনোস্ট হচ্ছে কোল্ড ওয়ারে শেষ হওয়ার কারণ। আবার কেউ মনে করে যে কোল্ড ওয়ার অবসান হয়েছে এই কারণে হয়েছে। আবার কেউ মনে করেন যে দুটো দেশই প্রচণ্ডভাবে বিধ্বস্ত অর্থনৈতিক দিক থেকে, হ্যাঁ, যে এরকম লড়াই করতে করতে, কোল্ড ওয়ার করতে করতে আলটিমেট দুটো দেশই বাধ্য হয় আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নিতে। এত আর্থিক ক্ষতি, এত সামরিক ব্যয়, আমেরিকাও বিধ্বস্ত হয়ে গেছিলো, রাশিয়াও বিধ্বস্ত হয়ে গেছিলো, ফলে আলটিমেট তারা চাইছিল যে আস্তে আস্তে এই কোল্ড ওয়ার পজিশনটা স্টপ হোক বা টেনশনটা কমে যাক। এটা সাধারণভাবে বলা যেতে পারে। আবার কেউ মনে করছে রাশিয়া কোল্ড ওয়ার থেকে পিছিয়ে সরে এলো, কারণটা হচ্ছে এই গ্লাসনোস্ট এবং পৈরেস্তিকা যে নীতি অবলম্বন করার জন্য, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা ইত্যাদি করার জন্য। তাহলে মোটামুটিভাবে এই কোল্ড ওয়ারের ফেজগুলো আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা ছোট্ট করে দেখে নেই যে আর একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে এতক্ষণ ধরে তো আমরা আলোচনা করলাম সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়ার প্রবলেম, টেনশন, কোল্ড ওয়ার। এইখানে কিন্তু আরেকটা জিনিস ছিল, যেটা হচ্ছে চীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল। তাহলে যদি আমরা চীন সোভিয়েত, এই চীন সোভিয়েতের মধ্যেও কিন্তু কোল্ড ওয়ার ছিল। এটা কিন্তু আমাদের সোভিয়েত। এতক্ষণ ধরে আমরা দুই মহাশক্তিত রাষ্ট্র বা আমেরিকা এবং রাশিয়া, সোভিয়েত রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করলাম। এবার যদি আমরা ছোট্ট করে দেখে নেই এই চীন সোভিয়েতের মধ্যে কোল্ড ওয়ার কী রকম ছিল বা কী রকম পর্যায়ে গেছিলো বা কী কী হয়েছিল ঘটনা, যেটাকে বলছি আমরা সাইনো সোভিয়েত কোল্ড ওয়ার। এটাকে বলা হয় সাইনো সোভিয়েত কোল্ড ওয়ার। তাহলে সাইনো সোভিয়েত কোল্ড ওয়ারও বলা হয়। এবার যদি আমরা দেখি যে 1949 সালে যখন চীনে গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠিত হলো, ডেমোক্রেটিক রেভলিউশন হলো, তার ফলে যে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হলো। তাহলে 1949-এ কি ঘটলো, যে গণতান্ত্রিক বিপ্লব হলো এবং সেখানে যেটাকে বলছি আমরা নিউ ডেমোক্রেটিক রেভলিউশনও বলতে পারি আমরা, ফলে কমিউনিস্ট শাসন সেখানে প্রতিষ্ঠিত হলো। যখন এই কমিউনিস্ট শাসন সেখানে প্রতিষ্ঠিত হলো, সেখানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন যেহেতু কমিউনিস্ট শাসন, ফলে চীনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাহলে 1949-এ যখন চীনে কি ছিল, কমিউনিস্ট শাসনের কথা বলতে পারি আমরা, কমিউনিস্ট সরকার ছিল, কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল। এই কমিউনিস্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠিত নিউ ডেমোক্রেটিক রেভলিউশনের ফলে এবার রাশিয়া কমিউনিস্ট কান্ট্রি, ন্যাচারালি তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবে বন্ধুত্ব হবেই। এটা ঠিক এই পর্যন্ত ঠিক ছিল।
আমরা দেখতে পারি যে কোরিয়ার যুদ্ধে চীন ও সোভিয়েত ইউনিয়ন কিন্তু একসঙ্গে যোগদান করে যুদ্ধে। তার মানে এখানে চীন এবং সোভিয়েত ইউনিয়ন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কোরিয়া যুদ্ধ পর্যন্ত আমরা দেখতে পেরেছি 1950-তে। 1950-তে কোরিয়া যুদ্ধে এই কোরিয়া যুদ্ধে কিন্তু চীন এবং এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু বন্ধু ছিল বা একসঙ্গে যুদ্ধে যোগদান করেছে, এই পর্যন্ত আমার ঠিক ছিল। এবার প্রবলেমটা অ্যারাইজ করলো কোন সময়, যে দেখা গেল যে 1956-এ, আমি এই পর্যন্ত সম্পর্কে একটু ভালো কথা বললাম যে সম্পর্ক তাদের মধ্যে ভালো ছিল 1950 পর্যন্ত। এবার 1956-এ প্রবলেম অ্যারাইজ করলো, শুরু হলো চীন এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। কি প্রবলেম অ্যারাইজ করলো, যে দেখা গেল যে তখন 1956-এ যে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি রাশিয়া গ্রহণ করেছিল, সোভিয়েত ইউনিয়ন গ্রহণ করেছিল, সেটা কিন্তু চীন কখনো মেনে নেয়নি। এই যে চীন মানসিকভাবে এই শান্তিপূর্ণ সহাবস্থান নীতিটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের মেনে নেয়নি, ফলে সেইখান থেকে কিন্তু শুরু হয় সাইনো সোভিয়েত কোল্ড ওয়ার বা চীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা ঠান্ডা লড়াইয়ের বাতাবরণ। এবার যদি আমরা সংক্ষেপে দুই একটা পয়েন্ট দেখে নেই যে এর ফলে সোভিয়েত ইউনিয়ন এবং চীনের এই কোল্ড ওয়ারের ফলে কী কী ঘটনা ঘটেছিল, খুব সংক্ষেপে আমি দেখে নিচ্ছি। প্রথমে যে আমরা দেখি যে চীন কেন সোভিয়েত ইউনিয়নকে সম্পর্ক খারাপ হলো। প্রথম হচ্ছে পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে চীন অভিযোগ করে নিউক্লিয়ার ওয়েপেন্স আবিষ্কারের ক্ষেত্রে বা টেকনোলজি সহায়তার ক্ষেত্রে চীন অভিযোগ করে সোভিয়েত তাদেরকে সম্পূর্ণ রকম সহযোগিতা করেনি বা সহযোগিতা পায়নি। এইখান থেকে চীন আলটিমেট সোভিয়েত ইউনিয়ন থেকে বন্ধুত্ব থেকে সরে আসে। আরেকটা অভিযোগ করে কিউবা সংকটের সময় 1962-তে কিউবা সংকটের সময় দেখা যায়, কিউবা সংকটের সময় সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্যবাদী, মানে চীনের ভাষায় সাম্রাজ্যবাদী আমেরিকার কাছে আত্মসমর্পণ করে বলে চীন মনে করে, অভিযোগ করে। এটা একটা গেল, যেখান থেকে আরও সম্পর্কটা খারাপ হয়। এবার 1962-তে ভারত চীন যুদ্ধ হয়। আমরা জানি ভারত চীন যুদ্ধ হয়। এই যুদ্ধে কি হয়, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া নিরপেক্ষ অবস্থান করে, যেটা চীন মেনে নেয়নি। চীন চেয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন চীনের পক্ষে যোগদান করুক বা রাশিয়া, এটা চীন মেনে নেয়নি। আর একটা প্রবলেম যেটা আরও বেশি খারাপ জায়গায় নিয়ে যায়, সারা বিশ্বে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করার জন্য রাশিয়া বা রাশিয়ার একচ্ছত্র আধিপত্য নেতৃত্ব, চীনও কমিউনিস্ট শাসন, ফলে চীন সেটাকে মেনে নেয়নি, ফলে দুটো সম্পর্ক আরও ক্রাইসিসের দিকে এগোয়। আর আমরা দেখি নেই যে আইডিওলজিক্যালি বা মতাদর্শগত বিরোধ দেখা যায়, যে বিরোধ দুটো সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্য চরম পর্যায়ে পৌঁছায় হচ্ছে এই মতাদর্শগত আদর্শ। একটা ছিল আগেটা যেটা বললাম লিডারশিপ নিয়ে প্রবলেম, এবার আদর্শগত নিয়ে চীন মনে করে যে চীন অভিযোগ করে রাশিয়া সামাজিক সন্ত্রাসবাদী বলে, সামাজিক সন্ত্রাসবাদী বলে অভিযোগ করে। কাকে? রাশিয়া চীন অভিযোগ করে রাশিয়া হচ্ছে একটা সামাজিক সন্ত্রাসবাদী দেশ। পাল্টা রাশিয়া অভিযোগ করে চীনের এগেনস্টে চীনকে শান্তিকামী নীতির বিরোধী বলে অভিযোগ করে। রাশিয়া অভিযোগ করে চীন শান্তিকামী নীতির বিরোধী। তাহলে দেখো এই পর্যায়ে এইগুলো ছোট ছোট ঘটনাগুলো চীন এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কি বলবো এটাকে
একটা বিভেদ তৈরি করে দেয়। এই সুযোগটাকে কাজে লাগায় থার্ড পার্টি হিসেবে আমেরিকা তখন এসে কী করে, আমেরিকা তখন এই চীনকে, আমরা জানি তাইওয়ান চীনকে একটা সময় দিয়েছিল, এই যেটা বিপ্লবী চীন যেটা বলি আমরা, চীন দুটো ভাগ, তাইওয়ান চীন, এর চীন ছিল, তাইওয়ান চীনকে নিরাপত্তা সদস্য করে দিয়েছিল। তখন আমেরিকা চীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তাইওয়ান চীনের পরিবর্তে যেটা মূল চীন, তাকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বলে তারা কি বলে মেনে নেয় এবং সদস্যপদ করায়। তাহলে এই যে বিষয়টা দেখা গেল যে আলটিমেট চীন কূটনৈতিকভাবে আমেরিকা চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো। তাহলে মোটামুটিভাবে আমরা এই কতগুলো পয়েন্টের উপর সোভিয়েত ইউনিয়ন এবং চীনের একটা কোল্ড ওয়ার পর্যায়ে সেটা আমরা আলোচনা করলাম আজকে। তার আগে আমরা আলোচনা করলাম আমেরিকার আমেরিকার এবং ইউএসের মধ্যে কোল্ড ওয়ারের লাস্ট ফেজগুলো দেতাজ সহ এবং কীভাবে এটা কোল্ড ওয়ার স্টপ হয়ে গেল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, যে এই পরের চ্যাপ্টার যেটা রয়েছে বাইপোলার, আমরা পরের নেক্সট পার্টে দেখবো যে এই রাজনীতি পর্যায়ে কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, এই রাজনীতি পর্যায়ে কিন্তু একটা অন্য পর্যায়ে গিয়ে যেটাকে বাইপোলারিজম বলা হয়। আমি পরের ক্লাসে এই বাইপোলার জন্য তোমাদের আলোচনা করব। ঠিক আছে।